রোদ এসে পড়েছে তের মুখে। জানালার পর্দাটা অর্ধেক টানা, তাই রোদটা সরাসরি ওর মুখের ওপর এসে খুনসুটি করছে। বিরক্তি নিয়ে চোখ খুলল তে। পাশ ফিরে অ্যালার্ম ঘড়িটার দিকে তাকিয়েই ওর চোখ ছানা বড়া। আজকেও লেট? তে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। তে একটি সাধারণ মিষ্টি আর ভীষণ চঞ্চল মেয়ে। ওর দুনিয়া বলতে ওর বাবা যে হোক, ওর মা নেই। তে যখন খুব ছোট তখনই মা মারা যান। এরপর থেকে বাবাই ওর সব। যে হোক একটা ছোটখাটো চাকরি করেন, যা দিয়ে তাদের দুজনের সংসার মোটামুটি চলে যায়। কিন্তু ইদানিং বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর তার উপর একটা পুরনো ঋণের বোঝা তাদের তাড়া করে বেড়াচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে তে ডাইনিং টেবিলে আসলো। যে হোক টেবিলে চা আর টোস্ট সাজিয়ে বসে আছেন। বাবা, তুমি আবার উঠে কাজ করছো? তোমাকে না বলেছি সকালে আমি ব্রেকফাস্ট বানাবো? যে হোক হেসে বলল, আরে মা, তুই তো রোজই করিস, আর আমি তো বসেই কাজটা করছি। নে তাড়াতাড়ি খেয়ে নে, তোর ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। তে মুখ ফুলিয়ে টোস্টে কামড় দিল। বাবা, তুমি কিন্তু নিজের একদম যত্ন নিচ্ছ না। আমি আজ ভার্সিটি শেষ করে পার্ট টাইম জবে যাব। ক্যাফেতে আজ একটু এক্সট্রা শিফট করতে হবে। জেহুপের মুখটা একটু ভারী হয়ে গেল। তোর এত কষ্ট করার কি দরকার মা, আমি তো আছি। তে বাবার হাতটা শক্ত করে ধরে বলল, তুমি একা আর কত টানবে? আর ওই বোগাম লোকটার যা অত্যাচার শুরু হয়েছে, আমাদের তাড়াতাড়ি ওর টাকাটা শোধ করতে হবে বাবা। লোকটার ব্যবহার আমার একদম ভালো লাগে না। বোগাম এলাকার এক প্রভাবশালী আর ভয়ঙ্কর প্রকৃতির লোক। বাবার চিকিৎসার জন্য কয়েক বছর আগে যেসব ওর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন, কিন্তু সুদে আসলে সেটা এখন অনেক বড় অঙ্কের হয়ে দাঁড়িয়েছে। বোগাম সুযোগ পেলেই তেদের বাড়িতে এসে হুমকি দেয়। শুধু তাই নয়, তের দিকে ওর নজরটা বড্ড নোংরা। অন্যদিকে শহরের সবচেয়ে বিলাসবহুল এলাকার একটি সুবিশাল ম্যানশন। ডাইনিং টেবিলের এক পাশে বসে আছেন আরএম, জিয়ন গ্রুপের বর্তমান চেয়ারম্যান। তার পাশে বসে আছেন জিন, যিনি এই বাড়ির গিন্নি এবং জংকুকের মা। সিঁড়ি দিয়ে রাজকীয় ভঙ্গিতে নেমে এলো জংকুক। পরনে ডার্ক ব্লু থ্রি পিস স্যুট, চুলগুলো ব্রাশ করা। জংকুক জিয়ন গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। দেখতে যেমন হ্যান্ডসাম, তেমনই রাগী আর অ্যারোগেন্ট। ওর জীবনে আবেগ বা ভালোবাসার কোনো জায়গা নেই। জঙ্কুক চেয়ার টেনে বসতেই জিন বলল, গুড মর্নিং কুকি, রাতে ঘুম ভালো হয়েছে? জঙ্কুক কফির কাপে চুমুক দিয়ে বলল, বাট মা, আমাকে এই নাম ধরে ডাকবে না প্লিজ। আই এম নট আ কিড। আর এম খবরের কাগজ থেকে মুখ তুলে গম্ভীর গলায় বললেন, বড় তো হয়েছিস, কিন্তু দায়িত্ব জ্ঞান কবে আসবে? তুই এই কোম্পানির সিইও পজিশন হোল্ড করছিস, অথচ রোজ খবরে কাগজে তোর নতুন নতুন কর্মকাণ্ড। বোর্ড অফ ডিরেক্টরস তোর ওপর বিরক্ত। জঙ্কুক ভুরু কুচকে বলল, ড্যাড, ওসব মিডিয়ার বানানো গসিপ। আমি আমার কাজটা ঠিকঠাকই করছি। আর এম কড়া গলায় বললেন, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না জঙ্কুক। বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, তোকে যদি সিইও পদে স্থায়ী থাকতে হয়, তবে তোকে নিজের রেপুটেশন ক্লিন করতে হবে। আর তার একটাই উপায়, বিয়ে। তোকে প্রমাণ করতে হবে তুই একজন রেসপন্সিবল ফ্যামিলি ম্যান। জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। হোয়াট? বিয়ে? ইম্পসিবল। আমি এসব ন্যাকামি আর ড্রামার মধ্যে নেই ড্যাড। জিন ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন, কুকি, তোর বাবা ঠিকই বলছে। তোর তো এমনিতেও কাউকে পছন্দ নেই, তাহলে আমরাই একটা ভালো মেয়ে দেখে। স্টপ ইট মম। জঙ্কুক উঠে দাঁড়ালো, আমি অফিসে যাচ্ছি, আর এই বিয়ের ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। জঙ্কুক রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। ওর পিছনে দাঁড়িয়ে থাকা ওর বেস্ট ফ্রেন্ড এবং কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার সুগা হালকা হেসে জঙ্কুকের পিছু নিল। গাড়িতে উঠে জঙ্কুক স্টিয়ারিং এ সজোর একটা ঘুষি মারল। ড্যামিট, সুগা, ড্যাড আমাকে ব্ল্যাকমেল করছে। আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতেই হবে, না হলে সিইও পোস্ট থেকে আমাকে সরিয়ে দেবে। সুগা ল্যাপটপে কিছু চেক করতে করতে শান্ত গলায় বলল, তোর বাবার লজিক ভুল নয়। তোর প্লেবয় ইমেজটা কোম্পানির শেয়ারের দাম কমাচ্ছে। তুই এক কাজ কর না, একটা ফেক ম্যারেজ বা কন্ট্রাক্ট ম্যারেজ করে নে। 1 বছর পর ডিভোর্স দিয়ে দিবি, ঝামেলা শেষ। জঙ্কুক সুগার দিকে তাকালো। কন্ট্রাক্ট ম্যারেজ? বাট এমন মেয়ে কোথায় পাবো যে শুধু টাকার জন্য আমার এই নাটকটাই রাজি হবে?
আবার ডিভোর্সের পর মুখ বন্ধ রাখবে? সোগা মুচকি হেসে বলল, দুনিয়ায় টাকার অভাবে মানুষের অভাব নেই, তুই শুধু রাজি হ, মেয়ে আমি খুঁজে বের করব। দুপুর গড়িয়ে বিকাল। তে ভার্সিটি শেষ করে ওর বেস্ট ফ্রেন্ড জিমিনের সাথে ক্যাফেতে পার্ট টাইম জবে এসেছে। জিমিন মেয়েটা যেমন কিউট তেমনই তের জন্য জান দিতেও প্রস্তুত। জিমিন কফি মেশিন পরিষ্কার করতে করতে বলল, তে তুই আজকেও মুখ গোমরা করে আছিস, আঙ্কেল কেমন আছেন? আর ওই জানোয়ার বোগাম কিছু বলেছে? তে একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা আগের চেয়ে একটু ভালো, কিন্তু জিমিন বোগাম কাল রাতে আবার এসেছিল, বলেছে এই সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা না দিলে ও আমার বাড়িটা দখল করে নেবে। আর তের গলাটা ধরে এলো। জিমিন চিন্তিত হয়ে বলল, আর কি? আর বলেছে আমি যদি ওর প্রস্তাবে রাজি হয়ে ওকে বিয়ে করি তাহলে ওর সব ঋণ মাফ করে দেবে। জিমিন আমার খুব ভয় করছে রে, আমি ওই লোকটাকে ঘৃণা করি। তের চোখে পানি চলে এলো। জিমিন তাকে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না, আমরা একটা না একটা উপায় বের করবই। তুই বরং একটু মুখ ধুয়ে আয়, তোর ওই 5 নাম্বার টেবিলের অর্ডারটা আমি দিয়ে আসছি। তে চোখ মুছে বলল, না আমি দিচ্ছি, আমাকে স্ট্রং হয়ে থাকতে হবে। তে একটা ট্রেতে 2টো কোল্ড কফি আর স্যান্ডউইচ নিয়ে টেবিল 5-এর দিকে এগিয়ে গেল। টেবিল 5-এ বসে আছে জংকুক আর সুগা। তারা একটা ইম্পর্টেন্ট মিটিং নিয়ে আলোচনা করছিল। জংকুক এমনিতেই সকালের পর থেকে প্রচন্ড রেগে আছে। তে মাথা নিচু করে ট্রে নিয়ে এগোচ্ছিল, ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে, বাবার নার্সিং হোম থেকে কল। তে ঘাবড়ে গিয়ে ফোনটা রিসিভ করতেই যাবে, এমন সময় ওর পা ক্যাফের কার্পেটে আটকে যায়। তে ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে সোজা জংকুকের উপরে, আর হাতের ট্রেতে থাকা পুরো কোল্ড কফিটা ছিটকে পড়ে জংকুকের সেই দামি ডার্ক ব্লু স্যুটের ওপর। ক্যাফের ভিতর ফিনফিন নীরবতা। জংকুক চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল। ওর ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। সোগা বড় বড় চোখ করে তের দিকে তাকিয়ে আছে। তে ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। আই এম সো সরি, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তে কাঁপা কাঁপা হাতে টিস্যু নিয়ে জংকুকের কোটটা মুছতে গেল। জংকুক এক ঝটকায় তের হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। ওর চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে তে ভয়ে এক পা পিছিয়ে গেল। হোয়াট দ্য হেল! জংকুকের রাগী কণ্ঠস্বর পুরো ক্যাফেতে গমগম করে উঠল। তে ভয়ে কান্না করে ফেলার উপক্রম। স্যার, আমার পা স্লিপ কেটে গেছিল। জংকুক এক পা এগিয়ে এসে তের খুব কাছে দাঁড়ালো। দুজনের মাঝে ইঞ্চি খানিকের দূরত্ব। জংকুকের পারফিউমে কড়া সুবাস আরো রাগী নিঃশ্বাস তের মুখের ওপর এসে পড়ছে। জংকুক হঠাৎ করে তের কোমর শক্ত করে চেপে ধরে ওকে নিচের দিকে টান দিল। তে চমকে উঠে জংকুকের বুকের ওপর হাত রাখলো। স্যার, কি করছেন? ছাড়ুন আমায়। তের হার্টবিট তখন রকেট স্পিডে ছুটছে। জংকুক তের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আছে তোমার? জানো এই স্যুটটার দাম কত? তোমার মতো স্টুপিড ওয়েট্রেসরা সারা জীবন কাজ করলেও এই স্যুটের একটা বোতামও কিনতে পারবে না। তের চোখে এবার অপমান আর জেদ ভর করলো। সে জংকুকের বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আমি তো বললাম সরি, আপনি এভাবে আমাকে ইনসাল্ট করতে পারেন না। আর ছাড়ুন আমাকে, আমার লাগছে। জংকুক তের কোমরের গ্রিপটা আরো একটু শক্ত করলো, যার কারণে তের শরীরের সাথে একদম মিশে গেল। জংকুকের কেন যেন মেয়েটার এই প্রতিবাদী চোখ দুটো খুব আকর্ষণীয় লাগলো। সাধারণত মেয়েরা জংকুককে দেখলে গলে যায়, আর এই মেয়েটা চোখে চোখ রেখে তর্ক করছে। জিমিন দূর থেকে দেখে দৌড়ে এসে জংকুককে বলল, স্যার প্লিজ ওকে ছেড়ে দিন, ও ভুল করে ফেলেছে, আমরা ড্রাই ক্লিন করার টাকা দিয়ে দেব। জংকুক একটা বাঁকা হাসি এসে তেকে এক ঝটকায় ছেড়ে দিল। গিভ ইউ সরি টু ইয়োরসেলফ, ম্যানেজারকে ডাকো, এই মেয়েটাকে আজই ফায়ার করতে হবে। তে চোখ দিয়ে এবার সত্যি সত্যি পানি গড়িয়ে পড়ল। প্লিজ স্যার, আমার চাকরিটা খাবেন না, আমার টাকার খুব দরকার, আমার বাবা অসুস্থ, প্লিজ। জংকুক কোনো কথা না শুনে সুগাকে ইশারা করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। তে ফ্লোরে বসে অঝরে কান্না করতে লাগলো। ওর চাকরিটা চলে গেল, এখনো কিভাবে বাবার চিকিৎসার খরচ জোগাড় করবে, বোগামের হাত থেকে কিভাবে বাঁচবে। ক্যাফের বাইরে গাড়িতে বসে জংকুক চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে, কিন্তু
কিন্তু ওর চোখে বারবার ভেসে উঠছে ওই মেয়েটার ভয় পাওয়া অথচ জেদি চোখ দুটো। কোমরে হাত দেওয়ার পর মেয়েটার শরীরের ওই কাঁপুনিটা জঙ্কুকে এক অদ্ভুত অনুভূতি দিয়েছে। সুগা গাড়িতে উঠে বসলো। কিরে, শুট তো গেল, আর মেয়েটার চাকরিটাও খেলি। জঙ্কুক হঠাৎ চোখ খুলে সুগার দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে একটা ডেভিল স্মাইল। সুগা, তুই না বলেছিলি কন্ট্রাক্ট ম্যারেজের জন্য একটা টাকার অভাবী মেয়ে খুঁজবি? সুগা অবাক হয়ে বলল, হ্যাঁ তো? জঙ্কুক ক্যাফের জানালার দিকে ইশারা করলো, যেখান দিয়ে তেকে কান্না করতে দেখা যাচ্ছে। আই থিঙ্ক আই ফাইন্ড ইট মাই ওয়াইফ। মেয়েটার টাকার দরকার, আমার একজন স্ত্রীর দরকার, পারফেক্ট ম্যাচ। সুগা হো হো করে হেসে উঠল। ব্রিলিয়ান্ট, আমি আজই মেয়েটার ব্যাকগ্রাউন্ড চেক করছি। জঙ্কুক আবার জানালা দিয়ে তের দিকে তাকালো, মনে মনে বলল, আমার শুটের দাম তো তোমাকে চোকাতেই হবে মিস ওয়েট্রেস। ওয়েলকাম টু হেল। রাত গভীর হয়েছে। তেদের ছোট বাড়ির চারপাশে শুনশান নীরবতা। শুধু তের ঘরের লাইটটা এখনো জ্বলছে। বিছানায় বসে হাঁটুতে মুখ গুছিয়ে ডুকরে কান্না করছে তে। আজ ক্যাফে থেকে চাকরিটা চলে যাওয়ার পর ওর দুনিয়াটা যেন আরো অন্ধকার হয়ে গেছে। বাবার নার্সিংহোম থেকে কল এসেছিল, আগামীকালের মধ্যে বিল ক্লিয়ার না করলে ওনাকে রিলিজ করে দেবে। আর তার উপর বোগামের দেওয়া এক সপ্তাহের ডেডলাইন। তো চোখ মুছে জানালার বাইরে তাকালো, আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার কষ্টগুলো দেখতে পাচ্ছ না? আমি এখন কি করব? কোথায় পাবো এত টাকা? ঠিক তখনই দরজায় প্রচন্ড জোরে ধাক্কা পড়ার শব্দ হলো। তো চমকে উঠলো, এত রাতে কে হতে পারে? বাবা তো নার্সিং হোমে। ভয়ে ভয়ে এতে ড্রয়িং রুমে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কে? দরজা খোলো মেরি জান, তোমার হবু বর এসেছে। দরজার ওপাশ থেকে বোগামের কর্কশ গলা ভেসে উঠল। তের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। ও দরজার নখটা শক্ত করে চেপে ধরে এক পা পিছিয়ে এলো। আপনি এত রাতে কি চান? আমি বলেছি না আমার কাছে এখন টাকা নেই। আমাকে এক সপ্তাহ সময় দিয়েছেন আপনি। বাইরে থেকে বোগাম বিশ্রীভাবে হেসে উঠল। আরে টাকা তো আমি চাইছি না, আমি তো তোকে চাই। দরজাটা খোল, একটু আদর করে যাই। তোর ওই বুড়ো বাপটা তো আর তোকে বাঁচাতে আসবে না। তে দুই কানে হাত চাপা দিয়ে বসে পড়লো ফ্লোরে। প্লিজ চলে যান এখান থেকে, আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাক দেখি তোর পুলিশ আমার কি করে। মনে রাখিস তে, তুই আমার। হয় তুই আমাকে ওই টাকা দিবি, নয়তো কাল রাতে আমি তোকে তুলে নিয়ে যাব। তৈরি থাকিস। বোগাম দরজায় লাথি মেরে হাসতে হাসতে চলে গেল। তে ফ্লোরে লুটিয়ে পড়ে হাউমাউ করে কান্না করে উঠল। ওর বাঁচার আর কোনো রাস্তা খোলা নেই। বোগামের মতো জানোয়ারের হাত থেকে ওকে কে বাঁচাবে? পরের দিন সকাল। তের চোখ মুখ ফুলে একাকার। সারা রাত ও এক ফোঁটাও ঘুমায়নি। সকালে উঠে ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে নতুন চাকরির খোঁজে। জিমিনকে সবটা জানিয়েছে। জিমিন নিজেও কিছু টাকা জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো সমুদ্রের বুকে এক ফোঁটা জলের মতো। রাস্তা দিয়ে আনমনে হাঁটছিল তে। হঠাৎ একটা আচমকা কালো মার্সিডিজ গাড়ি এসে তের ঠিক সামনে ব্রেক কষলো। তে চমকে দুপা পিছিয়ে গেল। দরজা খুলে বেরিয়ে এলো সুগা, পরনে ফর্মাল স্যুট, চোখে ব্ল্যাক সানগ্লাস। মিস্তে, আমি সুগা, জিওন গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। সুগা গম্ভীর গলায় বলল। তে ভুরু কুঁচকে তাকালো। জিওন গ্রুপ মানে কালকে ক্যাফেতে ওই রাগী লোকটার সাথে আপনিও ছিলেন না? দেখুন, আমি তো সরি বলেছি, চাকরিটাও আমার গেছে। আর কি চান আপনারা? আমার কাছে আপনাদের ওই শুটের দাম দেওয়ার মতো এক পয়সাও নেই। সুগা হালকা হেসে বলল, আমি আপনার কাছে টাকা চাইতে আসিনি, বরং আপনাকে টাকা দিতে এসেছি। প্লিজ গাড়িতে উঠুন, বসে অর্ডার। তে অবাক হলেও ওর বর্তমান পরিস্থিতিতে ওর হারানোর মতো কিছুই নেই। ও চুপচাপ গাড়িতে উঠে বসলো। গাড়ি সোজা গিয়ে থামলো জিওন গ্রুপের উচ্চ হেডকোয়ার্টারের সামনে। তেকে নিয়ে সোজা টপ ফ্লোরে জঙ্কুকের প্রাইভেট কেবিনে ঢুকলো। বিশাল কেবিন, কাঁচের দেওয়াল দিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে। জঙ্কুক তার চেয়ারে উল্টো ঘুরে বসেছিল। দরজায় শব্দ পেয়ে ও চেয়ারটা ঘুরিয়ে তের দিকে তাকালো। ডার্ক গ্রে কালারের শুটে জঙ্কুকে আজ আরো বেশি ড্যাশিং, আরো বেশি হ্যান্ডসাম লাগছে। ওর চোখে এসে একই তীক্ষ্ণ দৃষ্টি।
জাংকুক ইশারা করতেই সুগা কেবিন থেকে বেরিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। তের হার্টবিট এক লাফে বেড়ে গেল। ও নার্ভাস হয়ে নিজের আঙুল খোঁচাতে লাগলো। জাংকুক উঠে দাঁড়িয়ে ধীর পায়ে তের দিকে এগিয়ে এলো। ওর জুতোর শব্দ পুরো কেবিনে ইকো হচ্ছে। তে ভয়ে পেছাতে পেছাতে একবারে কাচের দেওয়ালের সাথে সেটে গেল। জাংকুক ওর একদম সামনে এসে দাঁড়ালো। দুই হাত দিয়ে কাচের দেওয়ালে ভর করে তেকে নিজের বাহু ধরে বন্দি করে ফেললো। তের মুখের উপর জাংকুকের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে। ভয় পাচ্ছ মিসেস ওয়েট্রেস? জাংকুকের গলাটা খাড়ের মতো গভীর। তে চোখ নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে এখানে কেন এনেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। জাংকুক বাঁকা হেসে তের থুতুনিটা আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরে ওর মুখটা উঁচু করলো। ক্ষতি করনি? কাল আমার ওই ফেভারিট স্যুটটা নষ্ট করার জন্য তোমাকে আমি জেলের হাওয়া খাওয়াতে পারতাম, বাট আই অ্যাম আ বিজনেসম্যান। আমি সব কিছুতেই প্রফিট খুঁজি। তে জাংকুকের হাতটা সরানোর চেষ্টা করলো। ছাড়ুন আমাকে, লাগছে আমার। জাংকুক ছাড়লো তো নাই, বরং তের কোমরটা এক হাতে পেঁচিয়ে ধরে ওকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে ধরলো। তের বুকের ভেতরটা ধক করে উঠলো। জাংকুকের এতটা কাছাকাছি আসায় ওর শরীরের সমস্ত লোমে শিহরণ বয়ে যাচ্ছে। জাংকুকের কড়া পারফিউম আর ওর পুরুষালী গন্ধে তের মাথায় যেন ঝিমঝিম করে উঠলো। ছটফট করবে না। জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে একটা ডিল অফার করছি। আই নিড আ ওয়াইফ, শুধু 1 বছরের জন্য, একটা কন্ট্রাক্ট ম্যারেজ। তুমি আমার বউয়ের নাটক করবে আমার ফ্যামিলি আর মিডিয়ার সামনে। আর এর বদলে, জাংকুক একটু থেমে গিয়ে তের চোখের দিকে তাকালো, এর বদলে তোমার বাবার চিকিৎসার সব খরচ আমি দেব। আর ওই বোগাম নামের যে লোকটা তোমাকে থ্রেট করছে, ওর সব ধার মিটিয়ে দেব উইথ ইন্টারেস্ট। তের চোখ বড় বড় হয়ে গেল। ও অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে রইল। আপনি কিভাবে এসব জানলেন? জাংকুক তের কোমরের গ্রিপটা আরো শক্ত করে ওকে নিজের আরো কাছে টেনে নিল। দুজনের ঠোঁটের মাঝে এখন মাত্র কয়েক মিলিমিটারের দূরত্ব। জিয়ন জাংকুক যা জানতে চায় তা ঠিকই জেনে নেয়। জাংকুক তের ঠোঁটের দিকে তাকিয়ে নেশাতুর গলায় বলল, তো মিস্তে, ডিল আর নো ডিল? ভেবে দেখো, তোমার কাছে কিন্তু আর কোনো অপশন নেই। কাল রাতের পর বোগাম কিন্তু তোমাকে ছাড়বে না। তের চোখে জল এসে গেল। লোকটা ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে। কিন্তু জাংকুক ঠিকই বলেছে, বোগামের হাত থেকে বাঁচতে আর বাবাকে বাঁচাতে ওর কাছে আর কোনো রাস্তা খোলা নেই। কিন্তু এই অ্যারোগেন্ট রাগী লোকটার বউ হয়ে 1 বছর থাকাটা কি নরকের চেয়ে কম কিছু হবে? তে জাংকুকের বুকে 2 হাত রেখে ওকে সামান্য ছেড়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু জাংকুক যেন পাথরের মতো শক্ত। কি করতে হবে আমাকে? তে হার মেনে মাথা নিচু করে বলল। জাংকুকের ঠোঁটে একটা বিজয়ী হাসি ফুটলো। ও তেকে ছেড়ে দিয়ে নিজের ডেস্কে গেল এবং একটা ফাইল এনে তের হাতে দিল। এটা কন্ট্রাক্ট পেপার। রুলস খুব সিম্পল। তুমি আমারই মেনশনে আমার সাথেই থাকবে। আমরা শুধু সবার সামনে হাজব্যান্ড ওয়াইফ। প্রাইভেটে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তুমি আমার পার্সোনাল পেশে নাক গলাবে না, আর আমিও তোমার। 1 বছর পর ডিভোর্স পেপারে সাইন করবে আর নিজের রাস্তা মাপবে। ক্লিয়ার? তে পেপারগুলো হাতে নিয়ে দেখলো। সবকিছু ডিটেলসই লেখা আছে। ও কাঁপা কাঁপা হাতে পেন বের করে সাইন করতেই যাবে, হঠাৎ জাংকুক ওর হাতটা চেপে ধরলো। আর একটা কথা, জাংকুক তের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কন্ট্রাক্টের কথাটা যদি তৃতীয় কেউ জানতে পারে, স্পেশালি আমার ফ্যামিলি, তাহলে তোমার আর তোমার বাবার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? তে ঢোক গিলে মাথা নাড়ালো। তারপর কাঁপা কাঁপা হাতে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিল। নিজের স্বাধীনতা, নিজের জীবন, সবকিছু যেন এই কাগজটার মাধ্যমে এই রাক্ষসটার কাছে বিক্রি করে দিল সে। জাংকুক পেপারটা হাতে নিয়ে একটা স্মাইল করলো। গুড গার্ল। সুগা তোমার বাবার নার্সিং হোমের বিল অলরেডি ক্লিয়ার করে দিয়েছে, আর বোগামের ঝামেলাটা আজই মিটে যাবে। তুমি বাড়ি গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। তে অবাক হয়ে বলল, আজই? কিন্তু আমি আমার বাবাকে কি বলবো? জাংকুক ডেস্কের ওপর হেলান দিয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল, সেটা তোমার প্রবলেম। তুমি যা খুশি মিথ্যা বলো। কাল সকাল 10টার মধ্যে আমি তোমাকে জিয়ন ম্যানশনে দেখতে চাই। কালই আমাদের রেজিস্ট্রি। নাও লিভ। তে আর 1
এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ও প্রায় ছুটতে ছুটতে কেবিন থেকে বের হয়ে গেল। ওর দম বন্ধ হয়ে আসছিল লোকটার সামনে। পরের দিন সকাল, জন মেনশনে পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। যদিও এটা একটা প্রাইভেট সেরেমনি, তবুও জিনের উৎসাহের কোনো কমতি নেই। ছেলের বিয়ে বলে কথা, আর এমও বেশ খুশি। অন্তত জাঙ্কুক একটা রেসপন্সিবল সিদ্ধান্ত নিয়েছে। তে একটা সাধারণ কিন্তু সুন্দর সাদা গাউন পরে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। জেমিন ওর পাশেই দাঁড়িয়ে ওকে সাহস দিচ্ছে। তের বাবা যে হোক নার্সিং হোমে থাকায় আসতে পারেনি। তেওনাকে শুধু ফোনে বলেছে যে ও একটা ভালো চাকরি নিয়ে শহরের বাইরে যাচ্ছে কিছুদিনের জন্য। সিঁড়ি দিয়ে নেমে এলো জাঙ্কুক। তে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। ম্যারেজ রেজিস্টার পেপারগুলো এগিয়ে দিলেন। জাঙ্কুক অবলীলায় সাইন করে দিল। এবার তের পালা। তের হাত কাঁপছে। ও পেনটা হাতে নিয়ে পেপারের দিকে তাকিয়ে রইল। এই একটা সাইন ওর পুরো পৃথিবীটা বদলে দেবে। জাঙ্কুক তের দিকে ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, নাটক করো না, সাইন ইট ফার্স্ট। তে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে সাইনটা করে দিল। তেকে জাঙ্কুকের বিশাল বেডরুমে পাঠানো হয়েছে। রুমটা পুরোটাই ডার্ক থিমের, ব্ল্যাক আর গ্রে ইন্টেরিয়ার্স। তে ভয়ে ভয়ে রুমের এক কোণে সোফায় বসে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। জাঙ্কুক রুমে ঢুকে দরজাটা লক করে দিল। ওর হাতের টাইটা আলগা করতে করতে ও তের দিকে তাকালো। তে ভয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে আসতে লাগলো। ওর চোখের দৃষ্টি কেমন যেন নেশাতুর। তে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ঠেকে গেল। জাঙ্কুকের একদম কাছে এসে দুই হাত দিয়ে দেওয়ালটা ব্লক করে দিল। সো মিসেস জিয়ন, জাঙ্কুকের গলাটা বড্ড ভারী শোনাচ্ছে। আমাদের হানিমুনের ফেস্টটা তাহলে শুরু করা যাক। তের চোখ বড় বড় হয়ে গেল। ও জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে বলল, কি 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 বলছেন এসব? আমাদের কন্ট্রাক্টে লেখা ছিল আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন থাকবে না। জাঙ্কুক তের দুই হাত ধরে ওর মাথার উপর দেওয়ালে চেপে ধরলো। তারপর তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কন্ট্রাক্টে লেখা ছিল বাহিরের মানুষের সামনে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর এই চার দেওয়ালের ভিতরে তুমি আমার কেনা প্রপার্টি। আর আমার প্রপার্টির সাথে আমি কি করব সেটা আমি ডিসাইড করব। নাও ইউ আর মাইন। তে বলে জাঙ্কুক তের নরম ঠোঁটের উপর নিজের ঠোঁট জোড়া গভীরভাবে চেপে ধরলো। তে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ও ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের পৈশাচিক শক্তির কাছে ও বড্ড অসহায়। জাঙ্কুকের আচমকার উগ্র চুম্বনে তে স্তব্ধ হয়ে গেছিল। ওর পুরো শরীর ভয়ে আর অপমানে কাঁপছিল। জাঙ্কুকের এক হাতে শক্ত বাঁধন ওর কোমরে, আর অন্য হাত দিয়ে ওর দুটো হাত মাথার উপর দেওয়ালে চেপে ধরা। তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ও আপ্রাণ চেষ্টা করছিল মুখটা সরিয়ে নেওয়ার, কিন্তু জাঙ্কুকের শক্তির সামনে ও নস্যি। জাঙ্কুক যেন আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তের চোখের জল ওর গা বেয়ে জাঙ্কুকের কাঁধে পড়ছে, কিন্তু সেদিকে জাঙ্কুকের খেয়াল নেই। ওর জেদ, ওর অহংকার আজ এই মেয়েটার ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে। Lucky, lucky girl. She got married to a boy like you. She'd kick you out if she ever knew. হঠাৎ জাঙ্কুকের নিচে ঠোঁটে সজোরে কামড় বসিয়ে দিল। জাঙ্কুক যন্ত্রণায় ছিটকে সরে গেল। ওর ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ও হাত দিয়ে ঠোঁট চেপে ধরে অবিশ্বাসের দৃষ্টিতে তের দিকে তাকালো। তে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ওর চোখে জল থামছে না, ঠোঁট দুটো ফুলে গেছে। ও জাঙ্কুকের দিকে তাকিয়ে ঘৃণা ভরা গলায় বলল, আপনি একটা পশু। আমি কন্ট্রাক্ট সাইন করেছি বলে এভাবে আমাকে কিনে নিয়েছেন। আমার শরীরের ওপর
আপনার কোনো অধিকার নেই। জঙ্কুকের রাগ এবার চরমে উঠল। ও ঠোঁটের রক্ত মুছে নিয়ে তের দিকে এক পা এগিয়ে এলো। অধিকার নেই? জঙ্কুক গর্জে উঠল। মনে রেখো তে, তুমি এখন আইনগত আমার স্ত্রী, আর এই মুহূর্তে তুমি আমার ছাদের নিচে আছো। তোমার বাবার হাসপাতালের বিল, ওই গুন্ডার ধার, সব আমি মিটেছি। তুমি আমায় কামড়ালে। জঙ্কুক আবার তের দিকে এগোতেই যাবে, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কুকি, তে, তোমরা কি ঘুমিয়ে পড়েছো? বাইরে থেকে জিনের গলা শোনা গেল। দুজনেই জমে গেল। জঙ্কুক একটা গভীর শ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ও তের দিকে আঙুল উঁচিয়ে ফিসফিস করে হুমকি দিল, বাধা দিয়েছো, কিন্তু তুমি আমায় রুখতে পারবে না। মনে রেখো, তুমি আমার। জঙ্কুক দরজা খুলে বাইরে গেল। জিন দাঁড়িয়ে আছেন, হাতে দুটো গ্লাস। তুমি কিছু বলবে মা? জিন গ্লাস দুটো এগিয়ে দিয়ে বললেন, তোমাদের জন্য কেশর দুধ এনেছিলাম। নতুন জীবন শুরু করছো, খেয়ে নিও। তে কোথায়? ও তো বাথরুমে। জঙ্কুক মিথ্যা বলল। জিন চলে যাওয়ার পর জঙ্কুক দরজা বন্ধ করে রুমে ঢুকলো। তে তখন দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঠ হয়ে। জঙ্কুক দুধের গ্লাস দুটো টেবিলের উপর রেখে দিল। খাও। জঙ্কুক আদেশ দিল। তে কোনো কথা বলল না, নড়লো না। জঙ্কুক একটা গ্লাস তুলে নিয়ে তের দিকে এগিয়ে গেল। আমি বলছি খাও। তে মুখ ফিরিয়ে নিল। জঙ্কুক এবার তের চোয়াল শক্ত করে ধরে জোর করে গ্লাসটা ওর মুখে ধরলো। নাটক করবে না একদম। তে বাধ্য হয়ে কয়েক চুমুকে খেয়ে নিল। দুধটা গলায় নামতেই ওর কেমন যেন কাশি শুরু হলো। জঙ্কুক গ্লাসটা রেখে তের পিঠে হাত বুলিয়ে দিল। ক্ষণিকের জন্য জঙ্কুকের চোখে একটা অদ্ভুত নরম ভাব দেখা গেল, কিন্তু ও পরক্ষণেই সেটা লুকিয়ে ফেলল। সোফায় গিয়ে শো। আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কাল থেকে মনে রেখো, এই রুমে আমার কথাই শেষ কথা। তে আর কোনো কথা না বাড়িয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে ও ডুকরে কান্না করে উঠল। এই বিশাল রাজপ্রাসাদে ও আজ সবচেয়ে নিঃস্ব। জঙ্কুক বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই। বারবার ওর ঠোঁটে তের কামড় আর ওর চোখের জলের কথা মনে পড়ছে। ও তো শুধু চেয়েছিল মেয়েটাকে ব্যবহার করে নিজের সিইও পোস্ট বাঁচাতে, কিন্তু এখন কেন ওর মনে হচ্ছে ও ভুল করছে। পরের কয়েকটা দিন জিওন মেনশনে এক অদ্ভুত নীরবতা বিরাজ করলো। সকালে ডাইনিং টেবিলে সবাই একসাথে ব্রেকফাস্ট করে, কিন্তু জঙ্কুক আর তের মধ্যে কোনো কথা হয় না। আর এমাজিন ভাবেন নতুন বিয়ে হয়েছে, হয়তো লজ্জা পাচ্ছে। জিমিন একদিন দেখা করতে এসেছিল। তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে ফেলেছিল, কিন্তু ভিতরে আসল নরকের কথা ও বলতে পারেনি। জঙ্কুকের হুমকির কথা ওর মনে আছে। সুগা কয়েকবার জঙ্কুকের সাথে কথা বলার চেষ্টা করেছে। জঙ্কুক, তুই মেয়েটার সাথে কি করছিস? ও তো কোনো দোষ করেনি। জঙ্কুক বিরক্তি হয়ে বলেছিল, সুগা তুই নিজের কাজ কর, ও আমার কন্ট্রাক্ট ওয়াইফ। আমি ওর সাথে কি করব সেটা আমার ব্যাপার। কিন্তু জঙ্কুক নিজেও শান্তিতে নেই। ও অফিসের কাজে মন দিতে পারছে না। বারবার ওর মনে পড়ে তে কিভাবে ভয়ে সিটিয়ে থাকে ওর সামনে। একদিন রাতে জঙ্কুক অনেক দেরি করে অফিস থেকে ফিরলো। ও কিছুটা ড্রিঙ্ক করেছিল। রুমে ঢুকতে দেখলো তে সোফায় বসে একটা বই পড়ছে। জঙ্কুক টলতে টলতে তের কাছে গেল। তে বইটা রেখে উঠে দাঁড়ালো। আপনি ড্রিঙ্কস করেছেন কেন? জঙ্কুক হেসে উঠল। কেন? আমার বইয়ের কি আমার জন্য চিন্তা হচ্ছে? জঙ্কুক তের খুব কাছে এসে দাঁড়ালো। ওর গা থেকে অ্যালকোহলের কড়া গন্ধ আসছে। ও তের গালে হাত রাখলো। এবার আর জোর করলো না, শুধু আলতো করে স্পর্শ করলো। তুমি আমাকে এত ঘৃণা করো কেন তে? আমি কি এতই খারাপ? তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুকের চোখ দুটো আজ লাল, আর তাতে একরাশ ক্লান্তি। তের বুকের ভিতরটা কেমন যেন করে উঠলো। আমি আমি আপনাকে ঘৃণা করি না। জঙ্কুক তের কাঁধে মাথা রাখলো। ও যেন নিজের ভার আর বইতে পারছে না। আমি বাধ্য ছিলাম তে। আমার ড্যাড আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি হারতে চাইনি। তে জঙ্কুকের পিঠে হাত রাখলো। প্রথমবারের মতো জঙ্কুকের প্রতি ওর মনে একটু করুণা হলো। এই বিশাল ক্ষমতার অধিকারী লোকটাও আসলে কতটা একা। ঠিক তখনই জঙ্কুক সোজা হয়ে তের চোখের দিকে তাকালো। ও ধীর পায়ে তের দিকে এগিয়ে এলো। তে পেছালো না। জঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। তারপর খুব ধীরে, খুব যত্নে তের কপালে একটা চুমু খেলো।
তে চমকে উঠল। এই জঙ্কুককে ও চেনে না। এই পর্সে কোনো জোর নেই, কোনো অধিকার বোধ নেই, আছে শুধু এক অদ্ভুত শান্তি। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে বলল, সরিতে, সেদিন রাতে আমি যা করেছি তার জন্য সরি। আমি আসলে জানি না আমি কি করছি। বলে জঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরল। এক গভীর আলিঙ্গন। তার মনে হলো এই আলিঙ্গনে জঙ্কুক যেন নিজের সব কষ্ট, সব ক্লান্তি লুকিয়ে ফেলতে চাচ্ছে। তেও ধীরে ধীরে জঙ্কুকের পিঠে নিজের হাত রাখলো। সেদিন রাতে জঙ্কুক সোফায় শুলো আর তে বিছানায়, কিন্তু দুজনের মাঝখানের বরফটা যেন একটু হলেও গলতে শুরু করলো। অন্যদিকে বোগাম শান্তিতে নেই। ও একটা বারে বসে ড্রিঙ্কস করছে, আর ওর চোখে মুখে রাগের আগুন। জঙ্কুক ওর সব ধার মিটিয়ে দিয়েছে আর তেকে বিয়ে করে নিয়ে গেছে। ওর হাতের শিকার এভাবে ফসকে যাবে ও ভাবতেও পারেনি। জিয়ন জঙ্কুক, বোগাম দাঁতে দাঁত চেপে বলল, তুই ভেবেছিস তেকে নিয়ে তুই খুব সুখে থাকবি? অসম্ভব। তে আমার ছিল আর আমারই থাকবে। বোগামোর এক চামচাকে ডাকলো, শোন, জিয়ন মিনসের ওপর নজর রাখ। ওই মেয়েটা কখন বের হয়, কোথায় যায়, সব খবর আমার চাই। আর জঙ্কুকের কোনো দুর্বলতা খুঁজে বের কর। চামচাটা মাথা নেড়ে চলে গেল। বোগাম গ্লাসের পুরো ড্রিঙ্কসটা এক চুমুকে শেষ করে দিল। খুব শীঘ্রই আমি আসছি তে, তোকে ওই নরক থেকে উদ্ধার করে আমার নিজের নরকে নিয়ে যাব। সেই রাতের পর থেকে জিয়ন মেনশনের চার দেওয়ালের ভিতরের সমীকরণটা অদ্ভুতভাবে বদলাতে শুরু করলো। জঙ্কুক আর আগের মতো রুক্ষ আচরণ করে না, বরং তের প্রতি ওর একটা অদৃশ্য কেয়ারিং ভাব ফুটে উঠেছে। সকালেতে ঘুম থেকে ওঠার আগেই জঙ্কুক অফিসে চলে যায় ঠিকই, কিন্তু রাতে ফিরে তের সাথে একান্তে ব্যালকনিতে কফি খাওয়াটা ওদের রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোফা ছেড়ে তের জোড়াজোড়িতেই জঙ্কুক এখন বিছানার এক পাশে শুয়ে, মাঝখানে একটা কোল বালিশের সীমানা। কিন্তু দুজনের মনের ভিতরের দেওয়ালটা ক্রমশ দুর্বল হচ্ছে। আজ শনিবার, জঙ্কুকের অফিসের ছুটি। সকাল 10টা বাজে। সূর্যের আলো সরাসরি বেডরুমে এসে পড়ছে। তের ঘুম ভাঙলো একটা ভারী হাতের স্পর্শে। চোখ পিটপিট করে তাকিয়েছে, দেখলো জঙ্কুকের একটা হাত তার কোমরে শক্ত করে জড়ানো, আর জঙ্কুকের মুখটা তের ঘাড়ের কাছে গোজা। জঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস তের গলায় আছড়ে পড়ছে, যাতে শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। স্যার, উঠুন, সকাল হয়ে গেছে। তে কাঁপা কাঁপা গলায় বলল। জঙ্কুককে স্যার ডাকাটা ওর এখনো যায়নি। জঙ্কুক চোখ না খুলেই তের কোমরটা আরো কাছে টেনে নিয়ে ওর ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আর একটু ঘুমাতে দাও না। আর কতবার বলবো আমাকে স্যার ডাকবে না? আই এম ইওর হাজবেন্ড। জঙ্কুকের এই ঘুম জড়ানো গলা আর ঘাড়ের ওপর নরম চুমু তের হার্টবিট এক লাফে বাড়িয়ে দিল। তে জোর করে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। ওর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। আমি নিচে যাচ্ছি, মা ডাকছেন হয়তো, বলে তে এক প্রকার দৌড়ে বাথরুমে ঢুকে গেল। জঙ্কুক চোখ মিলে তে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হাসলো। গত 3 মাসে এই চঞ্চল মিষ্টি মেয়েটা কখন যে ওর পাষাণ হৃদয়ে জায়গা করে নিয়েছে ও নিজেও জানে না। কন্ট্রাক্ট ম্যারেজের ওই কাগজটা এখন জঙ্কুকের কাছে একটা মূল্যহীন বস্তু ছাড়া আর কিছুই নয়। দুপুরবেলা তে আজ খুব খুশি। নার্সিং হোম থেকে বাবাকে আজ ডিসচার্জ করা হবে। জঙ্কুক আগে সব বিল আর ফর্মালিটি মিটিয়ে রেখেছে। তে জিমিনকে সাথে নিয়ে বাবার কাছে যাওয়ার জন্য রেডি হলো। জঙ্কুক একটা জরুরি মিটিংয়ে থাকায় নিজে যেতে পারেনি, তবে ওদের জন্য গাড়ি আর ড্রাইভার দিয়ে দিয়েছে। গাড়ি যখন নার্সিং হোমের কাছাকাছি একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ সামনে একটা কালো ভ্যান এসে পথ আটকালো। ড্রাইভার কিছু বোঝার আগে ভ্যান থেকে 4-5টা লোক নেমে এসে ওদের গাড়ির কাঁচ ভেঙে ফেললো। জিমিন ভয়ে চিৎকার করে উঠলো। একজন লোক গাড়ির দরজা খুলে তের মুখের উপর একটা ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরলো। তের চোখের সামনে পৃথিবীটা দুলতে শুরু করলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেললো। তে, ছাড় ওকে, জানোয়ারের দল। জিমিন বাধা দিতে গেলেও তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। লোকগুলো থেকে ভ্যানে তুলে চোখের পলকেই উধাও হয়ে গেল। জিয়ন গ্রুপ হেডকোয়ার্টার্সে বোর্ড মিটিং চলছিল। জঙ্কুক ল্যাপটপে একটা প্রেজেন্টেশন বোঝাচ্ছিল। এমন সময় ওর প্রাইভেট নাম্বারে একটা আননোন কল এলো।
জাংকুক সাধারণত মিটিং এর সময় ফোন ধরে না, কিন্তু আজ কেন যেন ওর বুকের ভিতরটা ধক করে উঠলো। ও ইশারা করে মিটিং থামিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো মিস্টার সিইও, বউকে খুঁজছেন নাকি? ওপাশ থেকে একটা কর্কশ হাসি ভেসে উঠলো। জাংকুকের চোখের মনি স্থির হয়ে গেল। এই গলা ওর চেনা। বুগাম। বুগাম, তুই যদি ওর গায়ে একটাও আঁচড় দিস, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। জাংকুক তাতে দাঁত চেপে গর্জে উঠলো। আরে শান্ত হ, তোর বউ তো এখন আমার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে তো আমি সেই কবে থেকেই চাই। আজ রাতটা ওর সাথে কাটিয়ে কাল সকালে তোর কাছে লাশ পাঠিয়ে দেব। আটকাতে পারলে আটকে নেই। বুগাম অট্ট হাসতে হাসতে ফোনটা কেটে দিল। জাংকুকের চোখ দুটো রাগে রক্তবর্ণ ধারণ করলো। হাতে দামি ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো সে। সুগা, এখনই গাড়ি বের কর আর ওই জানোয়ারটার লোকেশন ট্র্যাক কর। সুগা পরিস্থিতি বুঝতে পেরে এক সেকেন্ডও দেরি করলো না। জাংকুকের এই রূপ ও আগে কখনো দেখেনি। এটা কোনো ঠান্ডা মাথার বিজনেসম্যান নয়। শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত গোডাউন। কেউ যখন জ্ঞান ফিরল, সে দেখলো ওকে একটা চেয়ারে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ওর মাথাটা ভীষণ ঘুরছে। সামনে তাকাতে ওর গায়ে রক্ত হিম হয়ে গেল। বুগাম একটা চেয়ারে বসে ওর দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে মদ খাচ্ছে। উঠে পড়েছিস মেয়ে জান? বুগাম গ্লাসটা রেখে তের দিকে এগিয়ে এলো। আমাকে ছেড়ে দিন, আপনি জানেন না আমার স্বামীকে, ও আপনাকে ছাড়বে না। তে ভয়ে কান্না করতে করতে বলল, তোর স্বামী ওই জাংকুক, ওর তো আসার আগেই আমি তোর সবকিছু লুটে নেব। বুগামতে চিবুকটা শক্ত করে চেপে ধরলো। তে ঘৃণায় বুগামের মুখে থুতু ছিটিয়ে দিল। বুগাম রাগে অন্ধ হয়ে তের গালে সজোরে একটা চড় মারলো। তের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। বুগাম যখন জোর করে তের শাড়ির আঁচলটায় টান দিতে যাবে, ঠিক তখনই গোডাউনের বিশাল লোহার দরজাটা একটা গাড়ির ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। ধুলোর মেঘ উড়িয়ে ভিতরে ঢুকলো জাংকুকের কালো রেঞ্জ রোভার। গাড়ি থেকে জাংকুক নামলো। ওর হাতে একটা লোহার রড, চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। ওর পিছনে সুগা আর জিয়ন গ্রুপের স্পেশাল সিকিউরিটি গার্ড। জাংকুক তে ডুকুরে কান্না করে উঠলো। বুগাম ঘাবড়ে গেলেও নিজের পকেট থেকে বন্দুক বের করার চেষ্টা করলো, কিন্তু তার আগে জাংকুক লাফিয়ে এসে বুগামের মুখে এক ভয়ঙ্কর ঘুষি বসালো। বুগাম ছিটকে কয়েক হাত দূরে সরে গেল। ওর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? আই কিল ইউ বাস্টার্ড। জাংকুক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বুগামের ওপর রড নিয়ে ঝাঁপিয়ে পড়লো। একের পর এক আঘাতে বুগামের মুখ রক্তে ভেসে গেল। বুগামের লোকগুলো এগোতে চাইলেও সুগা আর গার্ডরা তাদের মাটিতে শুইয়ে দিল। জাংকুক বুগামকে মেরে ফেলতো যদি না তে পিছন থেকে ভাঙা গলায় ডাকতো, জাংকুক প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার ভয় করছে। জাংকুক রক্তমাখা রডটা ফেলে দিয়ে ছুটে গেল তের কাছে। কাঁপা কাঁপা হাতে ওর বাঁধনগুলো খুলে ফেললো। তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সোজা জাংকুকের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ওর শার্ট খামচে ধরে হাউমাউ করে কান্না করে উঠলো। জাংকুক থেকে নিজের দু হাতে শক্ত করে, ভীষণ শক্ত করে জড়িয়ে ধরলো। ওর নিজের চোখ দিয়েও আজ জল গড়িয়ে পড়ছে। আমি এসে গেছি, কেউ তোমার কিছুই করতে পারবে না। আই এম সরি তে, আই এম সো সরি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। জাংকুক থেকে পাঁচ করে তুলে নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। সুগাকে ইশারা করলো বুগামকে পুলিশের হাতে তুলে দিতে, এমন ভাবে যাতে ও আর কোনোদিন জেলের বাহিরে আলো না দেখে। জিয়ন মেনশন, রাত 10টা। জাংকুক থেকে নিয়ে সোজা ওদের বেডরুমে চলে এসেছে। বাড়ির কাউকে কিছু বুঝতে দেয়নি। তে এখনো ট্রমার মধ্যেই কাঁপছে। ওর ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে আছে, গালে কালশিটে দাগ। জাংকুক খুব সাবধানে দেখে বিছানায় বসালো। তারপর ফার্স্ট এড বক্স এনে নিজের হাতে তুলে দিয়ে ওর ঠোঁটে আর গালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। জাংকুকের পরশে এতটাই মমতা, এতটাই ভালোবাসা ছিল যাতে জমে থাকা সব কষ্টগুলো গলিয়ে দিল। খুব ব্যথা করছে? জাংকুক নিচু গলায় জিজ্ঞাসা করলো। তে মাথা নেড়ে না বোঝালো। তারপর হঠাৎ করে দুই গালে হাত রেখে ওর চোখের দিকে তাকালো। আপনি না এলে আজকে আমি মরে যেতাম জাংকুক। জাংকুক তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। তারপর তে চোখের দিকে তাকিয়ে এক গভীর আবেগপূর্ণ গলায় বলল, তুমি মরে গেলে জাংকুকের বেঁচে থাকার কি কারণ থাকতো তে? আমি তোমাকে হারাতে পারবো না।
আজ যখন ওই জানোয়ারটা বলল তুমি ওর কাছে, আমার মনে হচ্ছিল আমার বুকের ভিতর থেকে কেউ আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিচ্ছে। তে অবাক চোখে তাকিয়ে রইল জঙ্কুকের দিকে। জঙ্কুক সোজা হয়ে বসলো। পকেট থেকে সে কন্ট্রাক্ট ম্যারেজ কাগজটা বের করলো, যেটা সে আজ সকালে ড্রয়ার থেকে বের করে রেখেছিল। তের চোখের সামনে সে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিল জঙ্কুক। আজ থেকে আমাদের মধ্যে কোনো কন্ট্রাক্ট নেই তে। তুমি আমার কোনো দায়িত্ব নাও, তুমি আমার কোনো সম্পত্তি নাও, তুমি আমার ভালোবাসা, আমার স্ত্রী। আই লাভ ইউ তে, পাগলের মতো ভালোবাসি তোমাকে। তে চোখ দিয়ে অঝরে জল নামলো। এই দিনটার জন্যই হয়তো ওর মন অবচেতনেই অপেক্ষা করছিল। ও আর কোনো বাধা মানল না। দুই হাত দিয়ে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে নিজে ঠোঁট ডুবিয়ে দিল। জঙ্কুক এক মুহূর্তের জন্য চমকে গেলেও পরক্ষণেই তের কোমর শক্ত করে চেপে ধরে চুমুর গভীরতা বাড়িয়ে দিল। ওদের ঠোঁটের যুদ্ধ ক্রমশ তীব্র হতে লাগলো। জঙ্কুকদের ঘাড়ে গলায় নিচে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছিল। তের মুখ থেকে বের হওয়া অস্ফুট ভবানীগুলো জঙ্কুককে আরো পাগল করে তুলছিল। Lucky girl. She got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. এক বছর পর জিওন মেনশনে আজ এক বিশাল উৎসবের আমেজ। জেহো পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং আজ তিনি আরেমা জিনের সাথে বসে হাসি মুখে গল্প করছেন। সুগার জিমিনও এক কোণে দাঁড়িয়ে ঝগড়া করছে, যদিও ওদের চোখের দৃষ্টি বলছে অন্য কথা। আর এই সব কিছুর মাঝে এক প্রান্তে দাঁড়িয়ে আছে জঙ্কুক আর তে। তের পরনে একটা লাল রঙের সুন্দর শাড়ি আর জঙ্কুকের পরনে কালো স্যুট। জঙ্কুক পিছন থেকে তেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতুনি রাখলো। মিসেস জিওন, সবাইকে সময় দেওয়া তো হলো, এবার আপনার এই গরিব বরের দিকে একটু নজর দেবেন। তে খিলখিল করে হেসে উঠল। গরিব বর? জিওন গ্রুপের সিইও নিজেকে গরিব বলছে? জঙ্কুক তের ঘাড়ে আলতো করে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, তুমি ছাড়া জিওন জঙ্কুক সত্যি খুব গরিব তে। তুমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। তে ঘুরে দাঁড়িয়ে জঙ্কুকের বুকে মাথা রাখলো। জঙ্কুক ওকে দু হাতে আগলে নিল।